প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টসেরই এম হয় এমসে যাওয়া। আর আমাদের রাজ্যে এমস যবে থেকে চলে এসেছে তবে থেকে তোমরা অনেকবার জিজ্ঞেস করেছো যে স্যার আমি কি এমস কলেজটা নেব, এবং এমস কলেজে গেলে তার ফেসিলিটিস কি কি রয়েছে। তো আজকে পডকাস্টটা কমপ্লিটলি সেই টার্গেট করেই অরিত্রকে আমি ডেকে নিয়েছি আমাদের প্রেপমেট থেকে। তো অরিত্র, তুই আমাকে প্রথমে বল যে কেমন আছিস? হ্যাঁ স্যার, ভালোই আছি। আর ওভারঅল কলেজ কেমন লাগছে? কলেজ ঠিকই লাগছে, প্রেশার আছে বাট ভালো লাগছে। কলেজ, নতুন কলেজে গেলি, দেখ আচ্ছা প্রথমে একটা প্রশ্ন রয়েছে, তোর এই যে জ্যাকেট, তো এইখানে এমস প্রথমে লেখা রয়েছে, আর আমি তোর অলরেডি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দেখেছি যে তুই এটা পরে পার্কস্ট্রিটে ঘুরতে গেছিস। তুই আমাকে প্রথমে বল কতজন লোক তোকে থামিয়ে জিজ্ঞেস করেছে দাদা কি করে এমসে চান্স পেলে? বেশ কয়েকজনই অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে। যখন হাঁটছিলাম অনেকজনই প্রায় জিজ্ঞেস করছিল যে ও তুমি কোন কলেজে পড়ো, তুমি এমসে পড়ো, কোন এমসে পড়ো, এরকম অনেকে জিজ্ঞেস করেছে। কল্যাণী এমস, অনেকে এরকম জিজ্ঞেস করেছে। এটা ভালোই লাগলো। তো ফাইনালি মানে এই যে ধর মানে যখন এই সবাই জিজ্ঞেস করছে যে এমসে পড়ো এমসে পড়ো এমসে পড়ো, মনে হয় না যে সেই প্রিপারেশনের দিনগুলোর কথা মনে পড়ে না যে সবাই এত সহজ জিজ্ঞেস করে ফেলছে আমাকে এমসে পড়ো, কিন্তু যে সময়টা একা প্রিপেয়ার করেছিলাম মানে তখন যে হার্ডওয়ার্কটা করেছিলিস তুই, সেটা মনে পড়ে না তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে? হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি মনে পড়ে, ওটার জন্য আজকে এখানে আছি। কিন্তু মানে ভাল লাগে ওগুলোর পরে ভাবলে এখন ভাল লাগে। এক্স্যাক্টলি। আর একটা কথা তোকে জিজ্ঞেস করবো যে এখনকার দিনে মানে আমি যখন মানে অনেক সময় দেখি যে কিছু কিছু বাচ্চা রয়েছে যারা হচ্ছে ইমপেশেন্ট হয়ে পড়ে পড়াশোনা করতে করতেই একটুতেই, মানে এই যে এমসে তুই পাচ্ছিস, হয়তো তোকে জিজ্ঞেস করছে যে এমসে কি করে পেতে হয় দাদা আমার একটু বলবে, কিন্তু যখন তাদেরকে তুই ধর পড়তে বলছিস ইনস্ট্রাক্ট করছিস তখন হয়তো তার মধ্যে একটা প্রশ্ন পারছে না ইমপেশেন্ট হয়ে গেল, দুটো প্রশ্ন পারছে না ইমপেশেন্ট হয়ে গেল। তো তুই মেন্টাল এক্সারসাইজটা কিরকম করতিস, মানে এই পেশেন্সটা তুই কি করে ধরে রাখতিস তোর প্রিপারেশনের সময়? না, মেন্টাল এক্সারসাইজটা অবশ্যই করা দরকার, কেন পেশেন্স রাখাটা খুব দরকার। কেন নিট একটা ফ্রেশারের জন্য নিট একটা মানে অনেকটা লেন্দি ব্যাটেল। ঠিক ঠিক ঠিক, একদিনে ওটা হবে না, ঠিক, আর হওয়ার পরে ভাবা উচিত না, ঠিক। কিন্তু আস্তে আস্তে। আচ্ছা, তুই কি ফ্রেশার হিসেবে পেয়েছিস না ড্রপার ছিলিস? আমি এখানে ড্রপার হিসেবে পেয়েছি, আমি এক বছর ড্রপ দিয়েছিলাম। এক্স্যাক্টলি। তো এই যে ড্রপ দেওয়ার সময় তুই যেটা বলছিস যে ইমপেশেন্ট হওয়ার, মানে সেই সময় তো অনেক বেশি নেগেটিভিটি থাকে। ড্রপ দিচ্ছিস মানে সবাই তোকে একটা কোয়েশ্চেন করছে যে ভাই তুমি ড্রপ দিচ্ছ ভেবে চিন্তে দিচ্ছ তো, এরকম একটা ব্যাপার থাকে। সবাই একটা ওপেন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে ড্রপ দিচ্ছ বুঝে সুঝে তো দিও। তো এই জায়গাটায় দাঁড়িয়ে তো তার চারিদিকে একটা নেগেটিভ সিচুয়েশন, যেটা আমি বলছি অলরেডি অনেক ইমপেশেন্ট। তোরও এর মধ্যে নিশ্চয়ই একটু একটু কিছুক্ষণের জন্য হলে ইমপেশেন্ট মনে হতো, ফিল আসতো। তো তুই এই যে নিজেকে নর্মাল করে ইমপেশেন্ট থেকে পেশেন্ট হয়ে যাওয়া, আবার তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে চারিদিকে নেগেটিভিটির মধ্যে থেকে বেরিয়ে এসে একটা পজিটিভ নিজের মধ্যে ভাইব তৈরি করা, যে না আমাকে পেতে হবে, পড়তে হবে, কি করে পড়তিস, মানে কি ভাবতিস, মানে কোন জিনিসটা তোকে এটা হেল্প করতো? আমি মেডিকেল কলেজে ভাবতাম আমি মেডিকেল কলেজে পড়তে যাবো, গলায় স্টেথো ঝুলিয়ে, ঠিক। এই ছবিটা আমার মাথার মধ্যে সবসময় ভাসতো, মাথার মধ্যে এটা ঘুরতো। আর আমার ড্রিম প্রথম থেকেই ছিল এইমস কল্যাণীতে পড়ার। এই কারণে এইটা আমি সবসময় ভাবতাম, আমি ক্যাম্পাস ট্যুর দেখতাম, আর ওটা আমার মাথার মধ্যে কাজ করতো। আমার মনে আছে তুই ফার্স্ট ক্যাম্পাসিং এ যখন তুই মানে ইয়ে করলি কাউন্সিলিং এ, তখন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি যে স্যার মেডিকেল কলেজ নেবো নাকি মানে এমস নেবো। তখন আমি তোকে বলেছিলাম যে মেডিকেল কলেজ নে, তুই তখন বলেছিলিস না স্যার আমার এমস এ পড়ার খুব ইচ্ছা রয়েছে, আমি আর কোনো কাউন্সিলিং এ বসবো না। তুই সেকেন্ড থার্ড কাউন্সিলিং এ বসলি পর্যন্ত না, যারও হয়তো যদি মানে অন্য কোনো কলেজ যদি পাওয়ার ইচ্ছা থাকে। তো মানে এই যে প্রথম থেকে এই যে স্পেসিফিকেশনটা যে না আমি একটা এমস এ পড়বো, এই স্পেসিফিকেশনটা কি মানে তোর মনে হয় সবসময় মনে হতো যেটা তুই পারবি, না কখনো কখনো একটু মনে হতো মানে লাইক যে না মানে সেলফ ডাউট কি আসতো? সেলফ ডাউট আমার অ্যাকচুয়ালি আসতো যখন প্রথমের দিকে ড্রপ নিয়েছিলাম, কিন্তু এখানে প্রেপমেন্ট আমাকে যথেষ্ট মোটিভেট করেছিল আর সাপোর্ট দিয়েছিল। সিটিসি আমাকে যথেষ্ট মোটিভেট করতো, ক্যাপ্টেন আমাদের। ইয়েস স্যার। আর যখন আমার প্রবলেম হতো বা আমি প্রচন্ড ডাউন ফিল করতাম, এক্সামের রেজাল্ট খারাপ যেত, আমাকে সবসময় মোটিভেট করতো, কিভাবে পড়তে হবে গাইডেন্স দিত। ওই কারণে খারাপ রেজাল্টের পর আমি ইমিডিয়েটলি আরো মানে স্ট্রেংথ পেয়ে যেতাম যে আমাকে পরেরটা আরো ভালো করতে হবে। ঠিক, এই কারণে আস্তে আস্তে এভাবে বেবি স্টেপস নিয়ে আজকে এখানে পৌঁছলাম। রাইট, ভেরি গুড। আচ্ছা আমাকে তুই একটা কথা বল, এই যে সিটিসি তোকে মোটিভেট তো করলো, মানে সেটা ঠিক আছে, সেটা ধর আমাদের এন্ড থেকে প্রেপমেন্ট এন্ড থেকে করা হলো, তার পাশাপাশি পেরেন্টসেরও একটা অনেক বড় রোল থাকে। তো তুই কতটা পেরেন্টসের সাপোর্ট পেয়েছিলিস? আমি অবশ্যই পেরেন্টসের প্রচুর সাপোর্ট পেয়েছিলাম। আমার পেরেন্টস অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন আমার জন্য, লাইক 11-12 আর ড্রপ ইয়ার লাস্ট 3 বছরে কোনো ফ্যামিলি ফাংশনসে যায়নি আমাকে রেখে। অবশ্যই এমন নয় যে গেলে আমি পড়তাম না, কিন্তু ব্যাপারটা হলো ওটা একটা মেন্টাল সাপোর্ট, ওটা ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে। আমি যাচ্ছি না, আমার বাবা মাও যাচ্ছে না, আমার পিছনে আছে, আমাকে সাপোর্ট করছে। আর এইটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা একটা ডিফারেন্স মেক করে। বাবা মায়ের সাপোর্ট আমাকে যথেষ্ট হেল্প করেছে। আমি যদি আজকে কোথাও এসে থাকি আমি ওদের জন্যই এসেছি।
ঠিক, মানে এই যে প্রাউডলি তুই কথাটা বলছিস বাবা মার জন্য এখানে এসেছিস, মানে তার জন্য বাবা মার যে ক্রেডিটটা, যে বাবা মাও তোকে একটা কনস্ট্যান্ট একটা গাইডেন্সের মধ্যে রেখেছে, কনস্ট্যান্ট একটা মোটিভেশনের মধ্যে রেখেছে, এটা কিন্তু অনেক বড় পাওনা। মানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, মানে আমরা এখন যখন বিভিন্ন বাচ্চাদের সাথে কথা বলি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা ইজ নট অ্যাট অল ফোকাসড টু দ্য স্টাডি। বাবা মা হয়তো বলছে চল আমি অফিস থেকে ছুটি পেয়েছি, বন্ধুদের সাথে একটু ঘুরতে যেতে হবে, দীঘা পুরী ঘুরে আসি চল, ওকেও নিয়ে চলে গেল, কারণ সে নিজের এখন রিলিফ টাইম দরকার, তো ওকে নিয়ে চলে গেল, তখন কিন্তু একবার ভাবছে না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার যখন এক্সামে দিচ্ছে তখন কেন তোর রেজাল্ট হলো না, এতগুলো টিচার যে তোকে দিলাম তো রেজাল্ট কেন হলো না। তো এই জায়গাটাই একটা মানে প্রপার না, মানে একটা প্ল্যানিং দরকার, যে জায়গাটা তুই বলছিস যে হচ্ছে প্রপারলি তুই পেয়েছিস তোর ফ্যামিলির থেকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমার মনে হয় প্রত্যেকটা প্যারেন্টসের এটা শোনা উচিত যে অরিত্র আজকে এমসে পড়ছে, ওর জ্যাকেটের সামনে এমস লেখা আছে, দেখতে খুব ভালো লাগছে, ফাইন, বাট এর পিছনে যে একটা যে স্যাক্রিফাইসটা অরিত্র করেছে বা অরিত্র পেরেন্টস করেছে, আমার মনে হয় সেটা খুব ভালোভাবে আমাদেরকে দেখা উচিত। আমি একটা কথা বলতে চাইবো যে অরিত্র, তুই তো প্রথম থেকে দেখতাম তুই একটু ইন্ট্রোভার্ট ছিলিস, মানে আমার মনে হয় যারা আজকে পডকাস্টটা দেখছে তারাও বুঝতে পারছে যে তুই মানে এরকম না যে খুব একটা প্রো টাইপের যে হচ্ছে মানে অনর্গল ভাবে কথা বলে যাবে। তো এই জায়গাটাই দাঁড়িয়ে তুই যে এই যে এখন নতুন কলেজে একটা যাচ্ছিস, তো কলেজে তুই দেখেছিস যে একটা হস্টেল একটা কালচার থাকে, মানে হস্টেলের মধ্যে সিনিয়রদের সাথে ইন্ট্রোডাকশন দিতে হয়, তো তোর এটাতে কি সমস্যা হচ্ছে কিছু না? তুই চেষ্টা করছিস অ্যাডাপ্ট করার বা কিছু একটা, মানে তুই কি করছিস? আমি তোর অনেস্ট আনসারটা জানতে চাই। ওয়েল, আমি যখন অ্যাকচুয়ালি প্রথমে কলেজে গেছিলাম, আমি শুনেছিলাম যে সিনিয়রসদের মাঝে মধ্যে ইন্ট্রোডাকশন নেয়, সিনিয়রসদের সাথে ইন্টারাক্ট করতে হয়, বাট ফ্র্যাঙ্কলি আমি প্রথমের দিকে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু ফ্র্যাঙ্কলি আমার সিনিয়রসদের সাথে ইন্টারাক্ট করে ভালো লেগেছে। আর সিনিয়রসরাও যথেষ্ট হেল্পফুল আর কর্ডিয়াল রিলেশনস রেখেছে আমাদের সাথে। ইভেন এখন অনেক সিনিয়রসদের সাথে ভালো রিলেশন হয়ে গেছে। না, অ্যাকচুয়ালি র্যাগিং হয় না অ্যাজ সাচ, কিন্তু খুব ভালো রিলেশনশিপ এখন এসে গেছে সিনিয়রসদের সাথে। আর অনেক সিনিয়রস আছে যারা আমাদের ট্রিটও দেয়। হ্যাঁ, ট্রিটও দেয়। ওকে, নাইস। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, কলেজের তুই আমাকে বল, এটা বলতে কি মনে পড়লো, এটা একটা মোস্ট মেমোরেবল একটা ইনসিডেন্ট বল কলেজের একটা মেমোরেবল ইনসিডেন্ট, রিসেন্ট ইনসিডেন্ট, 1-1.5 সপ্তাহ আগে, যখন আমাদের কলেজে বং সম্মেলন হয়েছিল। বং সম্মেলন মানে মানে তো বঙ্গ মানে বাংলা? হ্যাঁ, মানে যতগুলো বেঙ্গলি স্টুডেন্টস আছে বা বেঙ্গলি ইন্টার্নস, পিজিটি, ইভেন কিছু বেঙ্গলি টিচার্স, তারা এসে একটা ফেস্টিভ্যাল টাইপের করেছে, যেখানে ফার্স্ট ইয়ার্স সেকেন্ড ইয়ার্সরা পারফর্ম করেছিল, ড্রামা করেছিল, গান গেয়েছিল, সব বেঙ্গলি থিম রিলেটেড। ওখানে আমাকে একটা ড্রামারতে রোল দেওয়া হয়েছিল। এখন ওটা আমার ড্রামায় প্রথম পারফরমেন্স ছিল, আগে কোনোদিন কিছু করিনি, বাট ভাবলাম কলেজে এসে একটু ওপেন আপ হই, তাই আমি জয়েন করলাম। প্রথমে প্রচন্ড নার্ভাস লাগছিল, কিন্তু তারপর অনেক প্র্যাকটিস করলাম, অনেক সিনিয়রসরা গাইডও করলে এভাবে করিস না, ওইভাবে লাইনটা বল। তুই নিজেকে অনেকটা চেষ্টা করছিস আর কি মডিফাই করার, যে একটু যাতে ভালো করে কমিউনিকেট করতে পারি, যাতে পেশেন্টকে সাথে কমিউনিকেট করতে সুবিধা হয়। ভেরি গুড। হ্যাঁ, তারপর ওখানে অনেক প্র্যাকটিস করলাম, গিয়ে তারপর স্টেজে প্রথমে নার্ভাস লাগছিল, বাট এন্ট্রিটাই খুব দারুণ ছিল, সবাই প্রথম থেকে ক্ল্যাপ করছিল, আর পারফরমেন্সের পর সবাই আরো ক্ল্যাপ করলো। আর তারপর সিনিয়রসরা খুব হ্যাপি ছিল পারফরমেন্সটা, আমাদেরকে নিয়ে গিয়ে ট্রিট দিয়েছে। আবার এখানেও ট্রিট দিয়েছে, খেতে খুব ভালোবাসিস বল, বারবার করে মেনশন করছিস ট্রিট দিয়েছে। আচ্ছা, তো এটা খুব ভালো ব্যাপার যে তুই এমসে গিয়ে মানে তুই নিজেকে অনেকটা মডিফাই করার চেষ্টা করছিস, স্পেশালি তোর যেটা পার্সোনাল গ্রুমিং, তোর এন্ড থেকে একটা প্রপার কমিউনিকেবল হওয়া, সেটা তুই চেষ্টা করছিস। আমি এখানে না একটা জিনিস আমি জানতে চাইবো, যে এই যে কলেজে যখন আমরা প্রথমে যাই, তখন একটা আমাদের জিনিস থাকে, ফার্স্ট ইয়ার এমবিবিএস মানেই হচ্ছে ডেড বডি, ক্যাডাভার্স। তো ক্যাডাভারিক ওথ বলে একটা জিনিস হয়, তো এই ব্যাপারটা একটু জুনিয়রদের জন্য যদি বলিস। ক্যাডাভার হলো বেসিক্যালি একটা ডেড বডি, যেটা আমাদের ডাইসেক্ট করতে পারি, বা টিচারে ডাইসেক্ট করে দেয়, করে আমাদের অ্যানাটমিটা বোঝায়। এখন অ্যানাটমি আমরা গ্রস অ্যানাটমি বইয়ের মধ্যে পড়ি বটে, কিন্তু ওটা আমরা যদি ডাইসেকশনটা না দেখি বা বডি পার্টসগুলো আইডেন্টিফাই না করি, কোন নার্ভ কোন দিক দিয়ে, কোন মাসেল কোন দিক দিয়ে, এগুলো আমরা ঠিকভাবে বুঝতে পারবো না। ঠিক। এখন আমাদের সার্জনই বলেছিলেন ক্যাডাভারি গোতের আগে, ক্যাডাভার হলো অ্যানাটমির সবচেয়ে ইম্পর্টেন্ট টিচার। আর স্যার ঠিকই বলেছিলেন, কেন এমবিবিএসটা হিউম্যান রিলেটেড, এটা জাস্ট একটা বই পড়লে হবে না, পুঁথিগত বিদ্যাতে এটা হবে না। ওই কারণে অ্যানাটমিটা পড়লে যা মনে থাকবে, তার চেয়ে ভালো যদি ক্যাডাভারটা দেখে পড়ে নিই, তাহলে আরো ভালো মনে থাকবে। অ্যাবসলিউটলি, নো ডাউট। আচ্ছা, হোয়াইট কোট প্রথম তো এমস এর ফুল হাতা হোয়াইট কোট না হাফ? আমাদের কলেজে বলেছে ফুল হাতা হোয়াইট কোট। এটা এমস এর একটা ইউনিক ব্যাপার, এটা আমি দেখেছি। এটা বাকি মোটামুটি আমরা অন্য কলেজেস গুলোতে যখন হয় মোটামুটি এরকম একটা আমরা হাফ স্লিভ হোয়াইট কোট দেখেছি, কিন্তু এমস এর সবসময় একটা ফুল স্লিভ একটা হোয়াইট কোটের ব্যাপার রয়েছে। ইটস ভেরি ইউনিক থিং ইন এমস আমার মনে হয়। আচ্ছা, আর একটা জিনিস আমি জিজ্ঞেস করি, এই হোয়াইট কোটটা যখন প্রথমবার পেলি,
আমি স্টেথো নিয়ে স্পেশালি বলবো না, কারণ স্টেথোটা তো প্রেপারেশন থেকে আমরাও দিয়েছিলাম, তো ওটা হয়তো তুই আগে ইউজ টু আছিস পেয়ে, বাট হোয়াইট কোটটা আমি যতটা মনে আছে তুই প্রথম আমি তোর যে তুই আমাকে যা বলেছিস বা যে ইনফরমেশনস আমি দেখেছি পেয়েছি, তোর যা ছবি আমি দেখেছি, তাতে কলেজে গিয়ে প্রথম পেলি হোয়াইট কোট সেরেমনি, তো কেমন ছিল এক্সপিরিয়েন্সটা? হোয়াইট কোট সেরেমনি একটা খুবই মেমোরেবল এক্সপিরিয়েন্স ছিল প্রত্যেকটা মেডিকেলের জন্য, প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের জন্য। ওটা একটা ট্রানজিশন এনসিআরটি বিদ্যার থেকে মেডিকেল বিদ্যার উপরে, এটা খুবই মেমোরেবল এক্সপিরিয়েন্স ছিল। আর হোয়াইট কোট সেরেমনিটা খুব মানে এটা কলেজে খুবই মনে রাখার মতন দিন, খুব ভালোই গেল এই হোয়াইট কোট সেরেমনিটা। আমরা দাঁড়ালাম আর যে ওথ ছিল হিপোক্রেটিক ওথ, ওই ওথটা দিলাম, ভালোই গেল হোয়াইট কোট সেরেমনিটা খুবই। ওকে, আমি একটা জিনিস তোর থেকে জানতে চাইবো যে ড্রপ ইয়ারের সব থেকে বড়, মানে ড্রপ নিয়েছিলিস তুই, একটা বছর ড্রপ নিয়েছিলিস, তো এই যে ড্রপ ইয়ারটা যখন নিয়েছিলিস তখন তো একটা চ্যালেঞ্জ কিছু ফিল করেছিলিস নিশ্চয়ই। হোয়াট ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অ্যাট দ্যাট টাইম? প্রথমে যখন ড্রপ নিয়েছিলাম তখন তো ভেবেছিলাম যে পরের বছর দেখিয়ে দেবো নিট ক্র্যাক করে, কিন্তু তারপর যখন দেখছি আমার ছোটবেলাকার বন্ধু যাদের সাথে আমি স্কুলে পড়েছি তারা একের পর এক কলেজে ভর্তি আছে, বিভিন্ন রকমের কলেজে, ওদের জীবন এগিয়ে যাচ্ছে, কিন্তু আমার এক বছর আটকে আছি আমি ওখানে। তখন আমার খুব ডিপ্রেস লাগতো, তখন আমার মোটিভেশন আসতো না পরের পরীক্ষার জন্য পড়ার জন্য, ল্যাক অফ অ্যাম্বিশন এসে গেছিলো, আর একটা ইনার্শিয়া টাইপ সিচুয়েশন হয়ে গেছিলো। এইটাই বলবো বিগেস্ট চ্যালেঞ্জ। আর ডিপ্রেশনটা যেটা আসছিল এখান থেকে প্রেপমেন্ট আমাকে যথেষ্ট হেল্প করেছিল, কেন সিটিসিদের সাথে আমার রেগুলারলি কন্ট্যাক্ট থাকতো, রেগুলারলি কথা হতো, আর সিটিসিরা বোঝাতো যে এটা একটা রেগুলার ফেজ ইন লাইফ, যদি জীবনে এগোনোর জন্য এক বছর স্যাক্রিফাইস করতে হয় তাহলে স্যাক্রিফাইসটা করা উচিত। ওকে, সো বেসিক্যালি তুই বলছিস যে আমাদের সিটিসির থেকে তুই অনেকটা হেল্প পেয়েছিলিস, সেটা তো ঠিক আছে। আমি ডেফিনেটলি আমি মানে তোর চ্যালেঞ্জেস যেগুলো ছিল তার মধ্যে তোর একটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, সেটা যে মোটিভেশনস, রাইট? ল্যাক অফ মোটিভেশন ডিপ্রেশনও হয়ে গেছিল মাঝখানে একটু। যে তোর ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মানে ছিল? আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম ছিল অ্যাকচুয়ালি 12-এ খুলেছিলাম, কিন্তু আমি নিটে যখন ডিপ্রেশন হয় প্রথমের দিকে ভাবলাম যে এইগুলো যদি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যদি আমি দেখি তাহলে আমার আরো ডিপ্রেশন বাড়তে পারে, আমার একটা ফোমো এসে যেতে পারে। তো সিটিসি কি তোকে মানে ডিলিট করেছিল না তুই নিজেই আগে ডিলিট করে নিয়েছিলিস? এটা মা আর সিটিসি দুজনেই সাজেস্ট করেছিল, তারপরে আমি ভাবলাম এটাকে ভাবলাম ডিলিট করেই দিই, আর আলটিমেটলি এটা ভালোই হলো। কেন আমি একটু ডিচার্জ থাকলাম, 3-4 মাস আমার কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, আর 3-4 মাসের সিলেবাসটা আমি অনেকটা কভার করে নিয়েছিলাম। ঠিক ঠিক ঠিক। তো প্রেপমেট সিটিসি যখন তোকে ধর মানে এই সাজেস্ট করলো যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ডিলিট করতে, আমি অনেক সময় শুনেছি অনেক বাচ্চারাই রয়েছে, মানে আমরা তো সবাইকে সাজেস্ট করি, বাট সিটিসিদের কথা মানে প্রেপমেট সিটিসিদের কথা শুনেও অনেক সময় অনেকে মানে ডিলিট করে না। তো তুই মানে ইন জেনারেল আমি বলবো যে নেক্সট বছর যারা নিট পরীক্ষা দিচ্ছে বা যারা ফ্রেশার হিসেবে পরীক্ষা দিচ্ছে, হোয়াট এভার মানে ড্রপার হিসেবে পরীক্ষা দিতে পারে, তাদের জন্য তুই এই জায়গাটাতে কি স্পেশাল এমফাসিস করো? কারণ এটা অলরেডি ডিসেম্বর মান্থ, আর ধর 4টে মাস আছে, এই সময় দাঁড়িয়ে প্রেপমেট সিটিসিরা সবসময় হয়তো বলছে, তোকেও যেমন সিটিসি বলেছে ওদেরকেও সবসময় সিটিসিরা বলছে যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ডিলিট করো। কিছুজন করে, কিছুজন করে না। যারা করে না তাদের জন্য তুই কোনো একটা এমন মেসেজ বলতে পারবি যেটা ওদেরকে সত্যি ভাবাবে? আমার মেসেজটা সব নিট 2025 অ্যাসপিরেন্টসের জন্য এটাই হবে যে তারা যেন তাদের ফিউচারে একটু ইন্ট্রোস্পেক্ট করে। যারা ড্রপ নিচ্ছে তারা এক বছর স্যাক্রিফাইস করছে, কিন্তু স্যাক্রিফাইসটা ঠিকভাবে হতে হবে, একটা এন্ড রেজাল্ট আসতে হবে, একটা ডিটারমিনেশন থাকতে হবে, না হলে আলটিমেটলি স্যাক্রিফাইসটা ফ্রুটফুল হবে না। ঠিক, অ্যান্ড ইউ উইল বি লেফট ডিসঅ্যাপয়েন্টেড। ভাববে কি হতে পারতো, বাট আলটিমেটলি কিছু আর করার থাকবে না। ঠিক। সো বেসিক্যালি মানে সবসময় মনে করা উচিত যে হোয়াই হ্যাভ ড্রপের জন্য ড্রপ করা নয়, ড্রপের একটা প্রপার আউটকাম থাকা উচিত। ডেফিনেটলি অ্যাবসলিউটলি ট্রু। আমি একটা কথা জানতে চাইবো যে এইমস মানে সবসময় সবাই জানতে চাই এইমস এর হস্টেল কিরকম, তোর হস্টেলে কতজন থাকে হস্টেলের রুমে? এইমস এর হস্টেলটা অ্যাকচুয়ালি প্রচন্ড লাক্সারিয়াস। টোটাল আমাদের ব্যাচে 101টা ছেলে আছে, আর আমাদের হস্টেল পুরো আলাদা আছে ফ্রেশার্সদের জন্য। আমাদের হস্টেলে টোটাল 5খানা ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে ডাবল বেডরুম আছে, দুজনে করে থাকে একটা সিঙ্গেল রুমে। ফোর্থ ফ্লোর আর ফিফথ ফ্লোরে সিঙ্গেল রুম আছে। আমি ফোর্থ ফ্লোরে পেয়ে গেছি লাকিলি, তাড়াতাড়ি গেছিলাম, বাইক আছে। হ্যাঁ, ফার্স্ট কাউন্সেলিং এ তুই নিয়েছিলিস বললাম আমি। হ্যাঁ, বাইক আছে নিয়েছি, আমি সিঙ্গেল রুম পেয়ে গেছি, আর আমি ফোর্থ ফ্লোরে থাকি। ওয়াও, ওয়ান্ডারফুল, সিঙ্গেল সিটার রুম, ফোর্থ ফ্লোর, স্যার হস্টেল, আর কি চাই? তো ওয়ান্ডারফুল। তো সবাইকে এটাই আমি বলবো যে ওকে দেখে সবাই প্রপারলি ওর থেকে যে টিপসগুলো পেলে সেগুলো প্রপারলি ফলো করো। অরিত্র, তোকে আমি একটা কথা বলবো, ধর তোদের হস্টেলের সময় আড্ডা বসে, হস্টেলে একটা কমন ব্যাপার, আড্ডা বসবে, এটাই ন্যাচারাল। আমাকে জাস্ট একটা কথা বল, এই আড্ডার মধ্যে অনেক ডিসকাশনস হয়, আমি একটা ডিসকাশন জানতে চাই, কারণ এটা তোদের ভাই বোনদের জন্য খুব দরকার।
যখন আড্ডা হয় আমরা অনেক আলোচনা করি যে প্রিপারেশনের টাইমে আমি কতক্ষণ পড়েছি, তুই কতক্ষণ পড়েছিস, এরকম অনেক আলোচনা হয়। তো তুই এখন একটা অনেস্টলি আমাকে আনসার দে যে তুই যখন ওখানেই আড্ডার মধ্যে থাকছিস এবং যখন বিভিন্ন মানে এরকম আড্ডা হচ্ছে যে কে কোথায় কত পড়েছে, কত ঘন্টা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়েছে, তোর কি মনে হয় যে সবাই কি একই ডিউরেশন তোরা পড়েছিলিস নাকি এক একজন এক এক রকম ডিউরেশন পড়েছিস? স্যার এটা আমার অ্যাকচুয়ালি মনে হয় যে সবাই আলাদা 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 ডিউরেশন পড়েছে, একই ডিউরেশন পড়ে। মানে এটা তোরা অনেস্টলি এটা কথা বলার মাধ্যমে বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ দেন কেন কিনা স্যার কিছু মানে সবার মেন্টাল কন্ডিশন ডিফারেন্ট হয়, কিছু লোক মেমোরিও ডিফারেন্ট। এক্স্যাক্টলি, মেমোরি খুব ভালো হয়, আবার কিছু লোকের বারবার পরে প্র্যাকটিস করে করে তৈরি করতে হয়। ঠিক, যেমন কিছু লোক আছে আমাদের কলেজে যারা খুবই ভালো পড়াশোনায়, তারা একবার পড়লেই প্রায় তৈরি হয়ে যায়, তাদেরকে বেশি পড়তে হয় না। কিন্তু আবার অনেকে আছে যারা প্রচন্ড হার্ডওয়ার্কটাও শিখতে হবে, কেন হার্ডওয়ার্ক আলটিমেটলি লাগবে ডাক্তার হতে গেলে। ঠিক, হার্ডওয়ার্ক ওদের অনেক আছে। আচ্ছা অরিত্র, ফিজিক্স কেমিস্ট্রিকে মিস করিস? ওয়েল স্যার, সত্যি কথা বলতে গেলে অ্যাকচুয়ালি একটু মিস করি। ফিজিক্স আমার ফেভারিট সাবজেক্ট ছিল নিট প্রিপারেশনের সময়, যদিও বা কেমিস্ট্রিতে বেশি পেয়ে গেছি, কি করে পেলাম জানি না। তোদের সময় কেমিস্ট্রি কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি একটু মানে যেরকম হয় সেরকমই পেপার হয়েছিল, কিন্তু ফিজিক্সের পেপারটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল, মানে লাইক 23 থেকে 24-এ। তো মেবি দ্যাট রিজন যে কারণে তুই কেমিস্ট্রিতে ভালো পেয়ে গেছিস ফিজিক্সের থেকেও। সেটা ঠিক কথা। আর ফিজিক্সের অ্যাপ্লিকেশনস এখন আছে ফার্স্ট ইয়ারের মধ্যে? আর অল্প একটু আছে, কার্ডিয়াক সাইকেল একটু আছে, লাইক ওয়ার্ক ডিটারমাইন করা, তারপর প্রেশার, হিমোডাইনামিক্স, বেসিক একটু ফিজিক্স অ্যাপ্লিকেশন অফকোর্স লাগে। বাট ফিজিক্সটা মিস করছি, বাট খুব একটা প্রবলেম না, কেন আমি এই লাইনে আসতে চেয়েছিলাম ছোটোবেলা থেকেই। আর বায়োলজি আমার ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্টসে ছিল, তাই ইটস নট এ বিগ ডিল। ওকে, থ্যাংক ইউ অরিত্র সুন্দর টাইম দেওয়ার জন্য এবং ভাই বোনেদের জন্য এত সুন্দর সুন্দর কথা, একদম অনেস্ট র টক। হস্টেলের আমরা ডিসকাশন শুনলাম, হস্টেলের যে আড্ডা তার থেকে গল্প তুলে আমরা শুনলাম তোর হস্টেলের রুমস, তার অ্যারেঞ্জমেন্ট, তার অ্যামিনিটিস নিয়ে কথা শুনলাম। তো থ্যাংক ইউ সো মাচ এগুলো প্রত্যেকটা জিনিস শেয়ার করার জন্য। আর অনেক অনেক তোর জন্য শুভেচ্ছা রয়েছে, আগামী দিনে যাতে খুব ভালো করিস, আগামী দিনে যাতে এমন একজন ডক্টর তুই হোস যেটা গোটা ইন্ডিয়া তাকে চিনবে। তো আমার দিক থেকে অনেক শুভেচ্ছা তোর জন্য, খুব ভালোভাবে পড়াশোনা কর, খুব ভালো থাক। থ্যাংক ইউ স্যার, আপনি আশীর্বাদ করুন ভালো হবে স্যার। অলওয়েজ। থ্যাংক ইউ স্যার।